আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস কার্ডের সর্বশেষ আইটেম এনজাইম সম্পর্কে আলোচনা করব। তো এনজাইম আইটেমটা তুমি যদি পড়তে চাও তাহলে অনেক বিস্তর আলোচনা আছে, যদি কম পড়তে চাও তাহলে শুধুমাত্র এবিসি থেকে পড়ে নিলেও হয়। তুমি কতটুকু নিতে পারবা তার উপর ডিপেন্ড করে কথাবার্তা আগাবে। আমি এই লেকচারের মধ্যে এবিসি তো আমি কাভার করবই, এবিসি কাভার করছি, লিপিন কোড কাভার করছি পুরোটাই, লিপিন কোড এখানে পুরোটাই কাভার হয়েছে। হার্পার অ্যান্ড সত্যনারায়ণ, এর মধ্যে সত্যনারায়ণটা পুরোপুরি কাভার করার চেষ্টা করছি। সত্যনারায়ণ পুরোপুরি কাভার হয়েছে, কিন্তু হার্পার পুরোপুরি কাভার হয় নাই। হার্পারের মধ্যে একটা চ্যাপ্টার আছে কাইনেটিক্স, কাইনেটিক্স চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর এছাড়াও আরও এনজাইম রিলেটেড, হার্পারের মধ্যে এনজাইম নিয়ে 3টা অধ্যায় আছে, এর মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করছি, বাকিটুকু এই লেকচারের মধ্যে অ্যাড করি নাই। কারো যদি ইচ্ছা থাকে তাহলে সে নিজে থেকে পড়ে নিতে পারো। আর কোন টপিক থেকে নিছি আশা করি যখন বলবো তখন বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করতে পারি আজকের এনজাইম টপিকটা। প্রথম কথা হচ্ছে, এনজাইমে যাওয়ার আগে আমাদের জানতে হবে প্রভাবক কারা, যেটা আমরা প্রভাবক পড়তাম, কারণ এনজাইম অর্থ হলো জৈব প্রভাবক। তার মানে প্রভাবক সম্পর্কে জানতে হবে। প্রভাবক মানে হলো ক্যাটালিস্ট। সো ক্যাটালিস্ট হলো সেই সব সাবস্টেন্স যারা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের রেটকে পরিবর্তন করতে পারে, কিন্তু এই রিয়াকশন শেষে সে নিজে আনচেঞ্জ থাকে, তাহলে তাদেরকে আমরা ক্যাটালিস্ট বলে থাকি। ক্লিয়ার? দেন আসো এনজাইম। ক্যাটালিস্ট মানে ছিল প্রভাবক, এনজাইম মানে জৈব প্রভাবক। তো এনজাইম এর একটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে মানে ভাইপার মধ্যে এনজাইম যদি শুরু করে তাহলে এনজাইম থেকে এনজাইমের ডেফিনেশন তো ধরবেই। এনজাইম হলো একটা বায়ো ক্যাটালিস্ট। ওকে, আমরা অলরেডি বলছি যে জৈব প্রভাবক বলা হয় এনজাইমকে। প্রোটিন ইন নেচার, এনজাইমগুলো প্রোটিন টাইপের হয়ে থাকে, প্রোটিন ধর্মী। অ্যান্ড যারা প্রোটিন তারা কি কলয়েডাল, তাহলে কলয়েড নন ডায়ালাইজেবল। সেটা আমরা যখন সলিউশন আইটেম পড়ছিলাম তখনই বলছিলাম যে যারা কলয়েড সাবস্টেন্স তারা নন ডায়ালাইজেবল, ক্রিস্টালয়েডগুলো ডায়ালাইজেবল হয়। হিট লেভেল ওয়াটার soluble having definite isoelectric pH, which are produced by the living cell and which increases the rate of reaction but itself remain chemically unchanged at the end of the reaction. বাকি সবটুকু বোঝা যাওয়ার কথা যদি অন্যান্য ক্লাস করে থাকো। আইসোইলেকট্রিক পিএইচ সম্পর্কে বলা হয়েছে, যে পিএইচে একটা মলিকিউলের নিট চার্জ 0 থাকে, তাহলে নিট চার্জ অফ এ মলিকিউল 0 থাকবে। এই পিএইচের নাম হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। ডান। এখন এটা যদি একটা রিয়াকশন হয়, লাইক সাবস্ট্রেট তার সাথে এনজাইম যুক্ত হয়েছে, তারপরে প্রভাবক তো আলাদাভাবে, মানে এনজাইম যেটা ছিল সেই এনজাইমটা আলাদাভাবে বের হয়ে গেছে আর উৎপন্ন হয়েছে প্রোডাক্ট। তাহলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট যখন তৈরি হয় তখন এনজাইমটা বিক্রিয়কের সাথেও যুক্ত হয় আর বিক্রিয়া শেষে প্রোডাক্ট থেকে সে মুক্ত হয়ে যায়। অ্যান্ড যার ফলে নর্মালি সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্ট তৈরি হতো তখন যতটা স্পিডে তৈরি হতো, এখন তার চেয়ে রিয়াকশনটা 10⁶ থেকে 10⁻11 টাইমস ফাস্টার ঘটবে। তো আমরা এনজাইমের কিছু প্রপার্টিজ সম্পর্কে জানতে পারি। এনজাইমগুলো প্রোটিন ধর্মী হয়ে থাকে, এক্সেপশন আছে একটা। কোন এনজাইম প্রোটিন না? দিস ইজ রাইবোজাইম। ভেরি ইম্পর্ট্যান্ট, এমসিকিউর জন্য আসতে পারে। তাহলে কোন এনজাইম প্রোটিন না? আনসার হচ্ছে রাইবোজাইম। এটা কোন ধরনের? এটা হলো আরএনএ টাইপ ইন নেচার। দেন কলয়েডাল ওয়াটার সলিউবল, নন ডায়ালাইজেবল, হিট লেভেল, ক্যাটালিস্ট, এগুলো প্রত্যেকটা প্রপার্টিজ আমরা ডেফিনেশনের মধ্যেই কমপ্লিট করে ফেলছি। সো আমাদের প্রপার্টিস আলাদা করে তেমন কিছু নাই। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম অ্যাক্টিভিটি। আমরা যখন হাজারি স্যারের অধ্যায়ে 4 পড়তাম রাসায়নিক পরিবর্তন, তখন সেখানের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল এই ক্যারেক্টারিস্টিক্সগুলোই আবার এখানে লিখে রাখছে। যেমন এরা কোনো রিয়াকশন স্টার্ট করতে পারে না, এরা রিয়াকশনের স্পিড বাড়ায়, কিন্তু এরা কোনো রিয়াকশনের ব্যাপ্তি বা এক্সটেন্ট চেঞ্জ করতে পারে না। এরা রিয়াকশন স্পেসিফিক, যে কোনো এনজাইম যে কোনো বিক্রিয়া গিয়ে রিয়াকশন চেঞ্জ করে দিবে না, বরং একটা রিয়াকশনের জন্য বা কোনো একটা সাবস্ট্রেটের জন্য একটা এনজাইম থাকে, যে এনজাইমটা ওই নির্দিষ্ট ওই স্পেসিফিক রিয়াকশন অথবা ওই স্পেসিফিক সাবস্ট্রেটের জন্য কাজ করে। এগুলা স্পেসিফিসিটি সম্পর্কে আমরা জানবো সামনে। এবং যখন রিয়াকশন হয়, রিয়াকশন শেষ পর্যন্ত আনচেঞ্জ থাকে কেমিক্যালি। ইফেক্টিভ ইন এক্সট্রিমলি স্মল কোয়ান্টিটি অ্যান্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট অফ প্যারেন্ট সেল। এরা স্মল কোয়ান্টিটিতেই অনেক ভালো কাজ করতে পারে। আর প্যারেন্ট সেল
অর্থাৎ এর পূর্ববর্তী সেল যেটা থাকে সেই সেলের উপর ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ ডিপেন্ডেন্ট থাকে না, ইন্ডিপেন্ডেন্ট থাকে, নিজে স্বাধীনভাবে কাজ করতে পারে। অ্যাক্টিভিটি ক্যান বি রেগুলেটেড বাই অ্যাক্টিভেটর অর ইনহিবিটর। তাহলে অ্যাক্টিভেটর বা ইনহিবিটর দিয়েও এই এনজাইমগুলোকে আমরা রেগুলেট করতে পারবো। দেন আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে এনজাইমের ক্লাসিফিকেশন, আইওবিএমবি এর ক্লাসিফিকেশন। এটাও আমরা যখন 11-12 পড়তাম কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা ছিল সেখানে লাস্ট টপিক ছিল আইওবিএমবি এর ক্লাসিফিকেশন। এই হচ্ছে আমাদের 6টা: অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইয়েজ, আইসোমারেজ, লাইগেজ। এর মধ্যে আমরা এখানে এক্সাম্পলগুলো লিখছি, কোনটার জন্য কি এক্সাম্পলগুলো একটু পড়তে হবে পরীক্ষার জন্য। এমসিকিউ, রিটেন, ভাইভা সবগুলোতেই লাগে। অ্যান্ড এখানে মেকানিজম বলা আছে আর এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। মেকানিজমটা জাস্ট বলে দিই। অক্সিডোরিডাকটেজ মানে এখানে কি ঘটে? অক্সিডেশন মানে জারণ বোঝাই, আর রিডাকশন মানে বিজারণ বোঝাই, অর্থাৎ এখানে জারণ বিজারণ ঘটবে। দেখো AH2 ছিল প্লাস বি, A প্লাস BH2, এখানে একটা দুইটা H ছিল, সেই দুইটা H এখান থেকে চলে গেছে, A কিন্তু এখন মুক্ত। তার মানে হাইড্রোজেন বা ধনাত্মক মৌলের অপসারণ বা হাইড্রোজেন বা পজিটিভ অ্যাটম এদেরকে হচ্ছে রিমুভ করে দেওয়া, এই প্রসেসের নাম কি? অক্সিডেশন। তাহলে A এর মধ্যে অক্সিডেশন ঘটতেছে, B এর মধ্যে রিডাকশন ঘটতেছে, এই হচ্ছে অক্সিডোরিডাকটেজ। দেন ট্রান্সফারেজ মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটম ট্রান্সফার করে দিবে, লাইক এখানে AR ছিল, এই আরটাকে ট্রান্সফার করে বিতে পাঠিয়ে দেওয়া, এ হচ্ছে ট্রান্সফারেজ এনজাইমের কাজ। হাইড্রোলেজ মানে ব্রেকডাউন ঘটানো, তাইলে হাইড্রোলাইসিস করাবে, হাইড্রোলাইসিস মানে ব্রেকডাউন, তাহলে ABকে ভেঙে H2-র মাধ্যমে এখানে H আর BOH দুইটা আলাদা হয়ে গেছে, অর্থাৎ পানির অণু দিয়ে ভেঙে ফেলছে ABকে। দেন লাইয়েজ আর লাইগেজ, এই দুইটা কনফিউজিং লাগে। এর আগে আইসোমারেজটা শেষ করে দিই, আইসোমার তৈরির সময় আইসোমারেজ লাগে। তো লাইগেজের মধ্যে কোনো ATP খরচ হয় না, লাইগেজের মধ্যেই ATP খরচ হয়। এবং লাইগেজের মধ্যে যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে ক্লিভেজ। দেখো CX ছিল, CY ছিল, এখানে X আর Yকে আমি ক্লিভেজ করে অর্থাৎ আলাদা করে ভেঙে আলাদা নিয়ে গেছি, XY আলাদা হয়ে গেছে, আর এখানে আমাদের কার্বন রয়ে গেল। এই হচ্ছে লাইগেজের মেকানিজম। আর লাইগেজের ক্ষেত্রে কি হয়? A প্লাস B মিলে AB হয়, যেখানে ATP খরচ হয়। এই হচ্ছে আমাদের মেকানিজম অফ এনজাইম। তো এখানে প্রত্যেকটার আলাদা করে এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো পরীক্ষার সময় রিটেনের জন্য আসলে এভাবে লিখতে হবে। এছাড়া আমাদের সত্যনারায়ণ স্যারের বইয়ের মধ্যে আরও এক ধরনের এনজাইমের কথা বলা হয়েছে, যেটা নাকি 2018 সালে আবিষ্কৃত হয়েছে, বা 18 সালে আইওবিএমবি সপ্তম, এখানে তো আমাদের 6টা আছে, 7 নাম্বার হিসেবে ট্রান্সলোকেজকে ইনক্লুড করছে। ট্রান্সলোকেট হলো আয়ন ট্রান্সপোর্টের জন্য কাজে লাগে, যে এনজাইমটা আয়ন ট্রান্সপোর্টের জন্য ক্যাটালাইজ করে থাকে। এই যেমন এটার এক্সাম্পল দিয়ে রাখছে অর্নিথিন ট্রান্সলোকেজ। বাট এক্সামে আসলে, রিটেনে আসলে অবশ্যই এগুলো দিব। টিচার যদি 6টার পরেও আরও কিছু জানতে চান, আর কিছু জানো কি না, তখন এটা বলবা, নিজে থেকে এটা বলার কোনো রিজন নাই, বলতে যাবা না। দেন পরের টপিক হচ্ছে এনজাইম স্পেসিফিসিটি। তো এনজাইম স্পেসিফিক কথার মানে ধরো কোনো একটা বাসার তালা, সেই তালা একটা চাবি দিয়ে তো খুলে, দুনিয়ার সব চাবি দিয়ে তো এটা তালা খোলা সম্ভব না। তাহলে একটা তালার জন্য একটা চাবি, এরকমভাবে একটা ফোনের জন্য একটা চার্জার, এই টাইপের একই ধরনের ফোনের জন্য একই টাইপের চার্জার, এরকমভাবে প্রত্যেকটা জিনিস আসলে স্পেসিফিক কিছু জিনিসকে পছন্দ করে। তার উপর বেস করে আমরা ভাগ করতে পারি এনজাইমের স্পেসিফিসিটি 3 রকমের। তো আমাদের ABC বইয়ের মধ্যে 2 টাইপের দেওয়া আছে, আমি এটা সত্যনারায়ণ থেকে নিয়েছি। তো আমরা এনজাইম স্পেসিফিসিটিকে 3 ভাগে ভাগ করতে পারি। অপটিক্যাল স্পেসিফিসিটি, এনজাইমগুলো শুধুমাত্র এক ধরনের আইসোমারের মধ্যেই কাজ করতে পারে। যেমন আমি যদি একটু এক্সাম্পল দেই, ডি অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড, এর মধ্যে ডি অ্যামিনো অ্যাসিডের মধ্যে কাজ করতে পারে ডি অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ, এল অ্যামিনো অ্যাসিডের মধ্যে কাজ করতে পারে এল অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ। অর্থাৎ এমন না যে অ্যামিনো অ্যাসিড সেটা ডি হোক আর এলই হোক একই টাইপের অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ কাজ করবে, বরং যার জন্য অপটিক্যাল আইসোমার যেরকম, যেমন ডি অ্যামিনো অ্যাসিড তার জন্য ডি অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ, যার জন্য এল তার জন্য এল অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ। এই হচ্ছে কথা, অপটিক্যাল স্পেসিফিক একদম। দেন এটা এনজাইমগুলোর রিঅ্যাকশন স্পেসিফিকও। পাইরুভেট, এখানে কি লিখছে?
Pyruvate can undergo several reactions to produce refined products, but each reaction is catalyzed by a specific enzyme only for that reaction. পাইরুভেট এক একটা পদার্থে কনভার্ট হতে পারে, বিভিন্ন রিয়াকশন দিতে পারে, বাট যখন যে রিয়াকশন দিবে সেই রিয়াকশনের জন্য সেরকম এনজাইম। যেমন পাইরুভেট থেকে ল্যাকটেট উৎপন্ন হতে পারে, তখন ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কুয়ে কনভার্ট হতে পারে, তাহলে এই সময় পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কনভার্ট হতে পারে, তখন পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম। এইভাবে আমাদের রিয়াকশন স্পেসিফিকও থাকে। এই যে আমাদের এনজাইমগুলো আছে, এনজাইমগুলোর রিয়াকশন স্পেসিফিকও হয়ে থাকে, অর্থাৎ একটা ফিক্সড রিয়াকশনের জন্য এনজাইম একই রকম। এছাড়া সাবস্ট্রেট স্পেসিফিক। সাবস্ট্রেট স্পেসিফিক অর্থাৎ যে সাবস্ট্রেটটা আছে সেই সাবস্ট্রেটটার জন্যই শুধুমাত্র ওই এনজাইমটা কাজ করে। তো এইটা 3 ধরনের হইতে পারে আবার, অ্যাবসোলিউট, রিলেটিভ, ব্রড। অর্থাৎ এরকম যে ইউরিয়াস এনজাইমটা শুধু ইউরিয়ার মধ্যেই কাজ করে, আর কোনো সাবস্টেন্সের জন্য ইউরিয়াস এনজাইম কাজ করে না, সুতরাং এটা হলো অ্যাবসোলিউট স্পেসিফিক। আবার রিলেটিভ স্পেসিফিক আছে। রিলেটিভ স্পেসিফিককে আমরা বলতে পারি একটা হলো গ্রুপ স্পেসিফিক আর একটা বন্ড স্পেসিফিক। মানে এরকম না যে ট্রিপসিন শুধুমাত্র একটা প্রোটিনকেই ভাঙতে পারে, সে একই টাইপের প্রোটিনই ভাঙতে পারে কয়েকটা, যেমন আর্জিনিন আর লাইসিন এই অ্যামিনো অ্যাসিডকে ইনভলভ করে যেসব পেপটাইড বন্ড আছে সেই সব পেপটাইড বন্ডকে ভাঙতে পারে ট্রিপসিনটা। আর কাইমোট্রিপসিনটা ভাঙতে পারে যাদের মধ্যে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডকে ইনভলভ করে এমন প্রোটিনকে সে ভাঙতে পারে কাইমোট্রিপসিনগুলা। তাহলে এইগুলোর মধ্যে একদম ডিরেক্ট এমন না যে একটা ফিক্সড প্রোটিন এই প্রোটিনকেই ভাঙবে, বরং একই টাইপের কিছু প্রোটিনকে ভাঙবে যাদের মধ্যে এই ধরনের একই রকম গ্রুপ আছে। আবার বন্ড স্পেসিফিকও হইতে পারে, যেমন পেপসিনগুলা সব ধরনের পেপটাইড বন্ড ভাঙে, গ্লাইকোসাইডেসগুলা গ্লাইকোসাইডিক বন্ড ভাঙে। অর্থাৎ বন্ডের উপরও স্পেসিফিক হইতে পারে, গ্রুপের উপরও স্পেসিফিক হইতে পারে। আর আরেকটা আছে ব্রড স্পেসিফিক। ব্রড স্পেসিফিক মানে একই সমধর্মী অনেকগুলাকে ভাঙতে পারে। যেমন আমরা জানি যে গ্লুকোকাইনেজ এটা ভাঙে গ্লুকোজকে, এটা ফিক্সড। গ্লুকোকাইনেজ শুধুমাত্র গ্লুকোজ ছাড়া আর কোনো সাবস্টেন্সের জন্য কাজ করতে পারে না। কিন্তু হেক্সোকাইনেজ আছে, হেক্সোকাইনেজ গ্লুকোজ এ সমধর্মী কার্বোহাইড্রেট যারা আছে ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এদের উপরও কাজ করে। অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট, হেক্সো মানে 6, তো 6 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেটগুলো আছে মনোস্যাকারাইডগুলো, তাদের জন্য যে কাইনেজ এনজাইম, সেই কাইনেজ এনজাইম হিসেবে কাজ করতে পারে হেক্সোকাইনেজ। তাহলে হেক্সোকাইনেজ গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ একটু ব্রড স্কেলে কাজ করতেছে না, এই জন্য বলতেছি আমরা ব্রড স্পেসিফিসিটি। ডান। এরপর আসি আমরা 2 ধরনের সাইট পাবো, একটা অ্যাক্টিভ সাইট আর একটা অ্যালোস্টেরিক সাইট। অ্যাক্টিভ সাইট বলা হয় যেখানে এসে সাবস্ট্রেটটা এনজাইমের যে স্পেসে এসে সাবস্ট্রেটটা যুক্ত হয় তার নামই হলো অ্যাক্টিভ সাইট। এখানে একটা ডেফিনেশন টাইপের দেওয়া আছে। আর অ্যালোস্টেরিক সাইট বলতে বোঝায় এনজাইমের যে স্পেসটা, যে সাইটটা অ্যাক্টিভ সাইট না, এটা আমাদের অ্যালোস্টেরিক সাইট। তো আমরা দেখতে পারি এটা হচ্ছে একটা এনজাইম, এনজাইমের মধ্যে এটা হলো আমাদের অ্যাক্টিভ সাইট আর এটা হলো অ্যালোস্টেরিক সাইট। অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য যে কোনো স্থানে এটা অ্যালোস্টেরিক সাইট হইতে পারে। এখন অ্যালোস্টেরিক সাইটের জন্য ইফেক্টর আছে। ইফেক্টরটা অ্যাক্টিভেটর হইতে পারে আবার ইনহিবিটর হইতে পারে। অর্থাৎ অ্যালোস্টেরিক সাইটকে কী ধরনের ইফেক্ট রাখবে তা ব্যাখ্যা করার জন্য 2 ধরনের ইফেক্টর আছে। একটা হলো অ্যাক্টিভেটর, যে অ্যালোস্টেরিক সাইটকে হেল্প করবে রিঅ্যাকশনের এনজাইমটাকে মানে সাবস্ট্রেটটাকে গ্রহণ করার জন্য। আবার সেই ইনহিবিটর হইতে পারে, অর্থাৎ সাবস্টেন্সটাকে যেন গ্রহণ না করে এনজাইমটা, সেই জন্য ভূমিকা রাখতে পারে। আমরা একটু এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। লাইক এখানে আমাদের ফার্স্ট এক্সাম্পল যেখানে অ্যালোস্টেরিক ইনহিবিশন আছে, তো এটা আমাদের অ্যালোস্টেরিক সাইট। এই অ্যালোস্টেরিক সাইটের মধ্যে আইসা একটা সাবস্টেন্স বসে গেল, এইটা কিন্তু সাবস্টেন্স না, সাবস্টেন্সটা অন্যরকম, এই হচ্ছে সাবস্টেন্স। আর এটা হলো ইনহিবিটর, এই ইনহিবিটরটা আমাদের এই সাবস্ট্রেটের জায়গায় অর্থাৎ অ্যালোস্টেরিক সাইটের মধ্যে এসে বসে গেল। ইনহিবিটরটা অ্যালোস্টেরিক সাইটের মধ্যে এসে বসে গেল, যার ফলে এই যে আমাদের সাবস্ট্রেটটার শেপ দেখো, এই শেপটা অনুযায়ী সে এখানে অ্যাক্টিভ সাইটে বসতে পারতো, কিন্তু যখন এই যে ইনহিবিটরটা এখানে বসে গেল তখন এটাকে সে কিছু পরিমাণে কনফরমেশনাল চেঞ্জ ঘটাইলো, যার ফলে এখন এই যে নতুন একটা শেপ পেয়ে গেল। আগে কিন্তু এরকম শেপ ছিল যেই শেপটা এই সাবস্ট্রেটকে গ্রহণ করতে পারতো, কিন্তু এখন তার শেপটা কিছু চেঞ্জ হয়ে গেল, যেই শেপ দিয়ে সে এটাকে গ্রহণ করতে পারবে না। এখানে কিছুটা একটু বড় আছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে ওই রকম নাই।
তাহলে এই সাবস্ট্রেটকে এখন আমাদের এনজাইমটা গ্রহণ করতে পারবে না, এই জন্য এটাকে বলতেছি আমরা অ্যালোস্টেরিক ইনহিবিটর। অপোজিট দিকে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন বলতে কি বোঝায়, এই হচ্ছে একটা এনজাইম, এই এনজাইমের মধ্যে এই সাবস্ট্রেটটা এসে যুক্ত হবে। তো এখন দেখো এই হচ্ছে এনজাইমের মধ্যে নর্মালি অ্যাক্টিভ সাইট ছিল, আর এই হলো তার সাবস্ট্রেট। তাহলে এটার মধ্যে কি এটা এসে বসতে পারে? বসার সুযোগ নাই। এখন এখানে যদি অ্যালোস্টেরিক সাইটের মধ্যে কোনো একটা অ্যাক্টিভেটর এসে যুক্ত হয়, অ্যালোস্টেরিক সাইটের মধ্যে অ্যাক্টিভেটর এসে যুক্ত হলো, এবং যার ফলে এনজাইমের মধ্যে এখানে কিছুটা কনফরমেশনাল চেঞ্জ ঘটলো, যার ফলে এইখানের মধ্যে এই যে সাবস্ট্রেটটা আছে সেই সাবস্ট্রেটটার উপযোগী হয়ে সে বিন্যস্ত হয়ে গেল, অ্যারেঞ্জ হয়ে গেল। তো এই যে আমাদের সাবস্ট্রেটটা এই যে এনজাইমের সাথে কানেক্টেড হইতে পারলো, এখানে ভূমিকা রাখতেছে কে? অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হওয়া অ্যাক্টিভেটর। এটার নাম হলো অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন, আর এর আগেরটার নাম ছিল অ্যালোস্টেরিক ইনহিবিশন। এইভাবে আমরা এনজাইমের অ্যাক্টিভিটি রেগুলেশন করতে পারি। দেন এর পরের টপিক হলো ইউনিট অফ এনজাইম অ্যাক্টিভিটি। খুব ইজি জিনিস। আমরা আসলে এনজাইম বলতে বোঝাই যে এক মূল যখন আমাদের একটা সাবস্টেন্স থাকে প্রোডাক্টে কনভার্ট করব। তো একটা সাবস্টেন্সকে একটা প্রোডাক্টে কনভার্ট করার সময় এনজাইমটা ভূমিকা পালন করে। এখন ঠিক এক্স্যাক্টলি কতটুকু কনভার্ট করতে পারলে সেটাকে আমরা এনজাইমের কত একক দিব তা ব্যাখ্যা করার জন্যই এনজাইম অ্যাক্টিভিটি ইউনিটটা আসছে। এক ইন্টারন্যাশনাল ইউনিট, এনজাইমের ইন্টারন্যাশনাল ইউনিট বলতে কি বোঝায়? 1 মাইক্রোমোল পার মিনিট, অর্থাৎ পার মিনিট যদি 1 মাইক্রোমোল 1 মাইক্রোমোল সাবস্টেন্সকে 1 মাইক্রোমোল প্রোডাক্টে কনভার্ট করতে পারি, দেন দ্যাট ইজ 1 ইন্টারন্যাশনাল ইউনিট অফ এনজাইম। আর যদি পার সেকেন্ড 1 মোল সাবস্টেন্সকে 1 মোল প্রোডাক্টে কনভার্ট করতে পারি, দেন ইট ইজ 1 ক্যাটল অফ এনজাইম বা 1 ক্যাট। তো আমরা এখান থেকে আর এখান থেকে দুইটা থেকে মিলে কি লিখতে পারি? এক ইন্টারন্যাশনাল ইউনিট। তো এক ইন্টারন্যাশনাল ইউনিট ইকুয়ালস টু 1 মাইক্রোমোল পার মিনিট, 1 মাইক্রোমোল পার মিনিট। তো মাইক্রোমোল মানে কি? 10⁻6 মোল, আর মিনিট মানে 60 সেকেন্ড। তো 60টাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 60 ইন্টারন্যাশনাল ইউনিট ইকুয়ালস টু 1 মাইক্রো ক্যাট। মোল পার সেকেন্ড মানে কি? ক্যাট। তাহলে 60 IU ইকুয়ালস টু 1 মাইক্রো ক্যাট। আশা করি এখান থেকে কীভাবে এটা নিয়ে আসছি বোঝা গেছে। দেন আমরা মেকানিজম অফ এনজাইম অ্যাক্টিভিটি পড়তে পারি। এনজাইম অ্যাক্টিভিটি কীভাবে রেগুলেট হয়, বা রেগুলেট না, অ্যাকচুয়ালি রেগুলেট আর আলাদা কোয়েশ্চেন। এনজাইম কীভাবে কাজ করে? প্রথম কথা হচ্ছে এনজাইম একটা সাবস্টেন্সের সাথে এসে যুক্ত হয়। এনজাইম আর সাবস্টেন্স প্রথমে যুক্ত হয়, এনজাইম বাইন্ডস উইথ সাবস্ট্রেটস। তো সাবস্ট্রেট যুক্ত হওয়ার ফলে কী তৈরি করবে? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তাহলে ইএস এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্ম করলো। দেন এই যে এনজাইমটা আছে সেই এনজাইমটা সাবস্ট্রেটের অ্যাক্টিভেশন এনার্জিকে কমায় ফেলবে। আমরা এই ফিগারটা যদি দেখি, আমাদের ফার্স্ট ফিগারটা হচ্ছে নীল কালারেরটা, ব্লু কালার, আর সেকেন্ড তারপরেরটা হচ্ছে রেড কালারেরটা। নীল কালারের যে ফিগারটা দেখতেছি, মানে যে গ্রাফটা দেখতেছি, সেখানে দেখো এখানে আমাদের যথেষ্ট এনার্জি হিলটাকে অতিক্রম করতে হচ্ছে। এগুলো আমাদের যখন আমরা অধ্যায় 4 পড়তাম 11-12-এ হাজারি স্যারের বইয়ে ছিল। এই জায়গাটাকে আমরা বলতেছি ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট এটা হলো ইনিশিয়াল স্টেট, আর এটা হলো ফাইনাল স্টেট। তার মাঝখানে একটা ট্রানজিশন স্টেট আসে, যেখানে সাপোজ এটা যদি কোনো একটা রিয়েক্টেন্ট এ হয় আর এটা যদি বি হয়, তো এ প্লাস বিসি এভাবে ধরলাম। তো ট্রানজিশন স্টেটে যে এ এর সাথে কিছু পরিমাণে বি এরও কানেকশন থাকে, কিছু পরিমাণে সি এরও কানেকশন থাকে, আর এই স্টেটে আসার পরে এ বি প্লাস সি এরকম হয়। তো এই যে আমাদের ট্রানজিশন স্টেট, এটার মধ্যে আমাদের যাওয়ার জন্য যে এনার্জিটুকু অতিক্রম করতে হয়, অর্থাৎ এই নীল কালার দিয়ে যেটা মিন করতেছে, এটা হলো অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে, এইটা যদি আরও বেশি হইতো তাহলে কি এই এতটুকু অর্জন করা অনেক কঠিন হয়ে যেত না? এইটা অর্জন করা যতটুকু সহজ, আর এইটা অর্জন করা কি তার চেয়ে বেশি সহজ না কম সহজ? বেশি সহজ। তার মানে এইটা অতিক্রম করা বেশি সহজ। সুতরাং আমরা অতি দ্রুত এইটা পেয়ে যাব। যদি সেকেন্ডটা হয়, লালটা হয়, তখন সেই ক্ষেত্রে রিয়াকশনটা ফাস্ট ঘটবে। তাহলে এইটা থেকে আমরা বলতে পারি যে ফার্স্ট এই নীল কালারেরটা এটা হচ্ছে এনজাইম ছাড়া, আর লাল কালারেরটা হলো এনজাইম সহ, অর্থাৎ উইথ এনজাইম রিয়াকশনের স্পিডটা বা রিয়াকশনের ভেলোসিটিটা বেড়ে যায়।
10^11 টাইমসের মতো বেড়ে যায়। তো এখানে এই কথাটাই বলছে যে এনজাইমগুলো অ্যাক্টিভেশন এনার্জিকে কমায় ফেলে, যার ফলে ফার্স্ট এই অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন এনার্জিটা অর্জন করা অনেক ইজি হয়, তার ফলে বেশি বেশি প্রোডাক্ট ফর্ম হয় অ্যান্ড রেট অফ রিয়াকশন ইজ ইনক্রিজড। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা মেকানিজম অফ এনজাইম অ্যাকশন। এখন এই যে আমাদের এনজাইম সাবস্টেন্স কমপ্লেক্স ফর্ম হলো, এই এনজাইম সাবস্টেট কমপ্লেক্স ফর্ম হওয়ার জন্য 3টা থিওরি আছে। 3টা থিওরির নাম হলো, প্রথমটার নাম ফিশার্স টেমপ্লেট থিওরি বা লক অ্যান্ড কি মডেল, সেকেন্ডটা কোস্টল্যান্ড মডেল অর ইনডিউসড ফিট থিওরি, থার্ড ওয়ান সাবস্ট্রেট স্টেইন থিওরি। তো প্রথম যে থিওরিটা আছে সেই থিওরি অনুযায়ী এনজাইমের যে অ্যাক্টিভ সাইটগুলো আছে সেই অ্যাক্টিভ সাইটগুলো হলো যথেষ্ট রিজিড। এটা হলো আমাদের বাসার তালার মতো। তালা কি, তুমি তালার যে জায়গাটার মধ্যে চাবি ঢোকায় এই লক হোল, এই লক হোলটা কি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করা যায়? চেঞ্জ তো আর করা যায় না, যেরকম আছে ওরকমই থাকে। তাহলে এইটা হলো রিজিড। এই মডেল অনুসারে এইটা হলো এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো রিজিড, তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না। তো এখন ধরো তোমার জন্য এনজাইমের অ্যাক্টিভ সাইটটা আছে এই শেপের, আর তোমার কাছে সাবস্ট্রেট আছে এইটা, তাহলে তুমি এনে বসাইতে পারবে। এখন ধরো সাবস্ট্রেটটা আমার অন্য কোনো শেপের, লাইক সাবস্ট্রেটটা হলো আমার এই শেপের। এখন আমি কি এই সাবস্ট্রেটটাকে কি এই এনজাইমের মধ্যে ঢুকাইতে পারবো না। কিন্তু তুমি যদি উল্টা করেও ঢুকাও কোনোভাবে ঢুকানো সম্ভব না। সুতরাং কিন্তু এটাকে নিতে পারবে না। সো আমরা যে বলি অ্যালোস্টেরিক মতবাদ বা অ্যালোস্টেরিক রেগুলেশন, এইটা কিন্তু আমরা লক অ্যান্ড কিউ মডেল দ্বারা ব্যাখ্যা করতে পারবো না। তো এইটা যথেষ্ট ওল্ড মতবাদ, এই থিওরিটা বর্তমানে অ্যাপ্লিকেবল না বা গ্রহণযোগ্য না। সেকেন্ড আর থার্ড এই দুইটাই বর্তমানে গ্রহণযোগ্য। ইনডিউসড ফিট থিওরি মানে বোঝায় যে এনজাইমটা আছে সেই এনজাইমটা যে সাবস্ট্রেটটা আসে সেই সাবস্ট্রেটের জন্য প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারে। অর্থাৎ এনজাইমটা কনফরমেশনাল চেঞ্জ ঘটাবে অ্যাক্টিভ সাইটের, যার ফলে সাবস্ট্রেটটা এখন যেরকমই হোক সেই সাবস্ট্রেটটা এনজাইমে বসার মতো করে, যাতে এনজাইমের মধ্যে আইসা সাবস্ট্রেটটা কানেক্টেড হইতে পারে, বাইন্ড হইতে পারে। সেই জন্য প্রয়োজন অনুসারে যতটুকু পরিবর্তন করার প্রয়োজন ততটুকু সে এনজাইমটা এই সাবস্ট্রেটের জন্য করতে পারবে। আছে না অনেক সময় যে একজন আরেকজনকে ছেড়ে যেতে চায়, তারপর একজন বলে যে তুমি থেকে যাও, তোমার জন্য আমি যা করার প্রয়োজন হয় সব কিছু করবো, নিজেকে যত পরিবর্তন করতে হয় সব কিছু করবো। এরকম হচ্ছে এনজাইম হলো সেই নিঃস্বার্থ প্রেমিক যে তার প্রেমিকার জন্য সব কিছু পেতে পারে, সব কিছু ছাড়তে পারে এবং সব কিছুর জন্য পরিশ্রম করতে পারে। তো ইনডিউসড ফিট থিওরি গেল, বাকি থাকলো সাবস্ট্রেট স্ট্রেইন থিওরি। এইটা অনুসারে যে এনজাইমটা আছে সেই এনজাইমটা ফ্লেপি, অর্থাৎ এনজাইম নিজেকে চেঞ্জ করতে পারে, আবার সাবস্ট্রেটটাও স্ট্রেইন হতে পারে, অর্থাৎ সাবস্ট্রেটটাও চেঞ্জ হতে পারে। তাহলে সাবস্ট্রেটটাও যদি এখন এই যে সাবস্ট্রেটটা আছে সেই সাবস্ট্রেটটাও নিজেকে চেঞ্জ করতে পারে, এনজাইমটাও নিজেকে চেঞ্জ করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই মতবাদটা হচ্ছে সাবস্ট্রেট স্ট্রেইন থিওরি। বর্তমানে ইনডিউসড ফিট আর সাবস্ট্রেট স্ট্রেইন দুইটাই অ্যাপ্লিকেবল বা গ্রহণযোগ্য হিসেবে আছে। এরপর আমরা দেখতে পারতেছি এখানে একটা টানেল দেওয়া আছে। এটা হচ্ছে একটা রেল লাইন, এটা হচ্ছে এদিকে কোনো একটা পাহাড় আছে, পাহাড়ের নিচ দিয়ে যাওয়ার জন্য এই হচ্ছে টানেল। তো টানেল দিয়ে কী করে? টানেল দিয়ে হচ্ছে শর্টকাট। ধরো এই রাস্তা দিয়ে তুমি তো এখানে পাহাড় ভেঙে যেতে পারতে না, এইটা হচ্ছে একটা টানেল দেওয়া আছে, টানেল দিয়ে হচ্ছে তুমি অল্প সময় এই নিচ দিয়ে পার হয়ে যেতে পারবে, পাহাড়ের নিচ দিয়ে এরকম রাস্তা করে দেওয়া আছে। তো এইখানে আমি কেন আনলাম? এই আমাদের এনজাইমগুলো অ্যাকচুয়ালি এই কাজটাই করে, যারা ক্যাটালিস্ট আছে তারা এই ক্যাটালাইসিসটা ঘটায়। যে ধরো অনেক কিছু তোমার কষ্ট করে যাইতে হইতো, সেটা খুব অল্প সময়ে অল্প খরচে অল্প পরিশ্রমে তুমি এখানে যাইতে পারতেছো। এই জিনিসটাই হচ্ছে আমাদের এনজাইমের কাজ। তো মেকানিজম অফ এনজাইম ক্যাটালাইসিস, এখানে এনজাইম ক্যাটালাইসিস দ্বারা বোঝায় আমরা যে ট্রানজিশন স্টেটটা অর্জন করছিলাম, এই যে এনজাইম সাবস্টেন্স কমপ্লেক্স, এইটাই হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে ট্রানজিশন স্টেট বলতে কি বোঝায়? এই কমপ্লেক্সটা ফর্ম করাটাই হলো ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটের মধ্যে এনার্জি সাবস্টেন্স কমপ্লেক্স হিসাবে থাকে। এখন এই ট্রানজিশন স্টেটটাকে স্টেবল করতে হবে, এবং ট্রানজিশন স্টেটটাকে স্টেবল করার ফলে কেমিক্যাল কিছু ট্রান্সফরমেশনাল চেঞ্জ ঘটবে সাবস্ট্রেটের মধ্যে। এইটার মধ্যে 4 ধরনের প্রসেস আছে, এছাড়াও আরও 2-3 টাইপের ক্যাটালাইসিস টাইপ আছে,
বাট আমাদের সত্যনারায়ণ স্যারের বই এবং হারপার বই এই দুইটার মধ্যেই এই 4টা টপিক নিয়ে আলোচনা করা আছে। এর মধ্যে হেডিংয়ের মধ্যে এন্ট্রপি ইফেক্ট হিসাবে বলা আছে সত্যনারায়ণে, আর ক্যাটালাইসিস বাই প্রক্সিমিটি এটা বলা আছে হারপারে। তো আমরা একে একে 4টা স্টেপ সম্পর্কে পড়ি। এটা এবিসিতে নাই, কেউ চাইলে টাফ লাগলে স্কিপ করতে পারে। তো চলো আমরা পড়ি অ্যাসিড বেস ক্যাটালাইসিস। এখানে একটা এত রিয়াকশন থেকে ভয় পেও না, মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝে রাখো। আমাদের কিটু ইনল সমানতা এই টাইপের একটা জিনিস তো পড়ছিলা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে। তো এটা হলো কিটু সমাণু, আর এটা হলো ইনল সমাণু। তাহলে কিটু আইসোমার আর ইনল আইসোমার এদের মধ্যে যখন একটা থেকে আরেকটা ট্রানজিশন হয় বা রূপান্তর হয়, কনভার্সন হয়, তখন এই যে একটা ট্রানজিশন স্টেট থাকে। তো ইন জেনারেল যদি আনক্যাটালাইজড অবস্থায় থাকে তখন কিটু থেকে ইনল হইতে অনেক বেশি টাইম লাগে। বাট যদি তুমি এই কিটুর সাথে কোনো একটা অ্যাসিড এড করে দাও, অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা এই কিটুর সাথে যুক্ত হয়ে যাবে, যার ফলে ইনলটা ফর্ম করাটা অনেক ফাস্টার হবে। সেম গোজ ফর বেইজ অ্যাড করে দেওয়া। তুমি যদি কোনো বেইজ অ্যাড করে দাও তখনও সে এই কিটুর সাথে যুক্ত হতে পারবে এবং ইনলটা খুব ফাস্ট অল্প সময়েই সে ফর্ম করে ফেলতে পারবে। এই হচ্ছে আমাদের কথা অ্যাসিড বেস ক্যাটালাইসিস, অর্থাৎ অ্যাসিড বা বেইজের মাধ্যমে কিভাবে প্রভাব রাখা যায় বা প্রভাবন ক্ষমতা তৈরি করা যায়, এইটাই হচ্ছে আমাদের অ্যাসিড বেস ক্যাটালাইসিসের কথা। তারপরে সাবস্ট্রেট স্ট্রেইন। আমরা যে কিছুক্ষণ আগে সাবস্ট্রেট স্ট্রেইন থিওরি পড়ছি, এইটা আর এইটা একই জিনিস। এই হচ্ছে আমাদের এনজাইম, এই হলো সাবস্ট্রেট ছিল। এখন এনজাইমের অনুযায়ী সাবস্ট্রেটটা নিজেকে চেঞ্জ করে এখানে একটা ট্রানজিশন স্টেটে চলে আসছে। এখানে এনজাইম আছে আর সাবস্টেন্স আছে, তাহলে এনজাইম সাবস্টেন্স কমপ্লেক্স। তো এই হচ্ছে ট্রানজিশন স্টেট। এর পরবর্তীতে এনজাইম তো এনজাইমের জায়গায় আছে আর সাবস্টেন্সটা প্রোডাক্ট ফর্ম করছে। এই হচ্ছে সাবস্টেন্স স্ট্রেইন থিওরি। এটা থেকে এটা একটা এনজাইম ক্যাটালাইসিসের মেকানিজমের মধ্যেও পড়ে। দেন তারপরে আসো কোভালেন্ট ক্যাটালাইসিস। কোভালেন্ট ক্যাটালাইসিস মানে বোঝায় এই ধরো একটা কোভালেন্ট বন্ড ফর্ম করা আর কি। এই ধরো একটা এনজাইম আছে আর এটা হলো সাবস্ট্রেট। এনজাইম আর সাবস্ট্রেট এদের মধ্যে যদি তুমি কোনোভাবে একটা কোভালেন্ট বন্ড ফর্ম করে দিতে পারো, তাহলে একটা কোভালেন্ট ইন্টারমিডিয়েট তৈরি হবে। আর তখন এটা থেকে পরবর্তীতে খুব ইজিলি এনজাইমটা তো আলাদা হয়ে যাবে, প্রোডাক্ট উৎপন্ন হবে, নতুন কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে। বাট এটা মনে রাখতে হবে যে এই টাইপের যদি কিছু ঘটতে হয় তাহলে বিক্রিয়া যখন শেষ হয়ে যায়, রিয়াকশন শেষের সময় এনজাইমটাকে অবশ্যই এই কোভালেন্ট বন্ডটাকে ভেঙে বিচ্ছিন্ন হয়ে প্রোডাক্টকে আলাদা করে দিতে হবে, না হলে তো সেটা আর এনজাইম হয় না। কারণ এনজাইমের মূল কথাই হচ্ছে রিয়াকশন শেষে আনচেঞ্জ থাকা। তো এইটার মধ্যে যখন কোভালেন্ট ইন্টারমিডিয়েট তৈরি হবে, তারপরেও যখন রিয়াকশন শেষ হয়ে যাবে তখন কিন্তু এনজাইমটা এনজাইমের মতো আলাদা হয়ে চলে যাবে, এখানে আমরা প্রোডাক্ট পাবো। গেল তাহলে কোভালেন্ট ক্যাটালাইসিস, এখানে একটা ট্রানজিয়েন্ট বা ইন্টারমিডিয়েট ফর্মেশন হয়, এই হচ্ছে কথা। তারপরে আছে 4 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এখানে 3 বলতে 3 এখানে আছে। তারপরে আমাদের 4 নম্বরে আছে প্রক্সিমিটি, এন্ট্রপি ইফেক্ট বা ক্যাটালাইসিস বাই প্রক্সিমিটি। এন্ট্রপিটা পরে বলতেছি, আগে দেখো আমাদের ক্যাটালাইসিস বাই প্রক্সিমিটি। কোনো একটা রিয়াকশন, 4 নাম্বারটাও এখানে না থেকে এখানে হবে। আচ্ছা, কোনো একটা রিয়াকশন, সাপোজ এখানে ইমিডাজল আছে আর পি নাইট্রোফিনাইল অ্যাসিটেট আছে। এটা হচ্ছে আমাদের পি নাইট্রোফিনাইল অ্যাসিটেট আর এটা হলো ইমিডাজল। এখন যদি এইটা এভাবে থাকে, দেখো এটা এখানে রাখলাম, দেন এইটার সাথে এইটা একসাথে হলো, তখন এটা যোগটা ফর্ম করতেছে আর এটা আলাদা হয়ে যাচ্ছে, এটা স্লো হয়। তার চেয়ে যদি এরকম হইতো, এই যে আমাদের এই যোগটা এভাবে আছে, এখান থেকে এই কাছাকাছি অংশটুকু একসাথে আলাদা হয়ে গেল আর বাকিটুকু আলাদা হয়ে গেল, তার ফলেও কিন্তু আমরা দুটার ক্ষেত্রে সেম জিনিসই পাচ্ছি, উপরে নিচে সেম জিনিসই পাচ্ছি। কিন্তু যদি একটা অণুগুলা পরস্পরের ক্লোজ প্রক্সিমিটিতে থাকতো তখন রিয়াকশনটা বেশি ফাস্ট হইতো। তো প্রক্সিমিটি বা ওরিয়েন্টেশন, এই দুইটা জিনিস, ধরো সাবস্টেন্সগুলা
এনজাইমের কারণেই এনজাইমগুলো সাবস্টেন্সগুলোকে তো কাছাকাছি নিয়ে আসে। তো এর ফলে যে যদি কাছাকাছি নিয়ে আসে তখন এনজাইমগুলোর কারণে সাবস্টেন্সগুলো কাছাকাছি আসতে পারে। এবং আমরা জানি কোনো একটা রাসায়নিক কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল রিয়াকশন ঘটার জন্য দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে তাদেরকে অবশ্যই সঠিক কোনো ওরিয়েন্টেশনে আইসা এদের কলিশন করতে হবে, অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে তাদের মধ্যে একটা এনাফ এনার্জি নিয়ে কলিশন করতে হবে। তো এই দুইটা কথার মধ্যে ওরিয়েন্টেশন যে কথাটা আছে, এই ওরিয়েন্টেশন কথাটা নিয়েই আসলে 4 নম্বর পয়েন্টটা। আশা করি বুঝতে পারছো যে এনজাইমগুলোর কারণে সাবস্ট্রেটগুলো কাছাকাছি চলে আসে, ফলে তাদের মধ্যে রিয়াকশন বেশি হয় এবং এর ফলেই মূলত এনজাইমটা এই রিয়াকশনে ইফেক্ট রাখতে পারে। এখন বলতেই পারো যে আরেকটা কথা যে লিখছে এন্ট্রপি ইফেক্ট, এটা দিয়ে কী বোঝায়? এন্ট্রপি মানে আমরা বুঝি কি বিশৃঙ্খলা বা ডিসঅর্ডার বা ডিসঅ্যারেঞ্জমেন্ট। তো এই ডিসঅ্যারেঞ্জমেন্টগুলা বা ডিসওরিয়েন্টেশন যেগুলো আছে এটা যত বেশি হবে এন্ট্রপি তত বেশি হবে। এখন যদি ক্লোজ প্রক্সিমিটিতে না থেকে দূর দূর থাকে তখন তো একটা অ্যারেঞ্জমেন্টটা ভালো হইলো না, ঠিকমতো হইলো না, ডিসওরিয়েন্টেশন, তখন এন্ট্রপি বেশি থাকবে, অর্থাৎ হাই এন্ট্রপি। স্লো রিয়াকশনগুলোর মধ্যে হাই এন্ট্রপি। যখন কাছাকাছি চলে আসলো ক্লোজ প্রক্সিমিটি, কাছাকাছি সব কিছু সুন্দর মতো আছে, তখন সেটা ফার্স্ট রিয়াকশন ঘটে এবং এটার মধ্যে হাই এন্ট্রপি না থেকে এখন কিন্তু এন্ট্রপি কমে যাবে, কারণ এখন আর আগের মতো বিশৃঙ্খলা নাই, তাহলে এন্ট্রপি কমে গেল। এটাই হচ্ছে আমাদের এন্ট্রপি ইফেক্ট অফ এনজাইম ক্যাটালাইসিস। আশা করি মেকানিজম অফ এনজাইম ক্যাটালাইসিস বোঝা গেছে। তারপরে আমাদের এখানে একটা কথা লিখছে, এটা লিপিন কোড থেকে তোলা, যে কোন এনজাইমের জন্য কোন ধরনের ক্যাটালাইসিস দেখা যায়। লাইক এখানে মার্ক করা আছে কাইমোট্রিপসিনের জন্য এটা হচ্ছে বেজ এড করা, অ্যাসিড এড করা, অর্থাৎ অ্যাসিড বেজ ক্যাটালাইসিস, কোভালেন্ট ক্যাটালাইসিস, এই দুইটা ক্যাটালাইসিস প্রযোজ্য। হিস্টিডিন একটা অ্যামিনো অ্যাসিড, এই হিস্টিডিনের জন্য অ্যাসিড বেজ, এই দুইটা অর্থাৎ অ্যাসিড বেজ ক্যাটালাইসিস এটার জন্য প্রযোজ্য। আর সেরিন এটাও আরেকটা অ্যামিনো অ্যাসিড যার জন্য কোভালেন্ট ক্যাটালাইসিস প্রযোজ্য। তারপরে আমরা দেখতে পারি রেগুলেশন অফ এনজাইম অ্যাক্টিভিটি। রেগুলেশন অফ এনজাইম অ্যাক্টিভিটিকে আমরা 6টা পয়েন্টে ভাগ করতে পারি। তো আমাদের ফার্স্টে আছে কম্পার্টমেন্টেশন অ্যান্ড সাবস্ট্রেটেবিলিটি। যদি সাবস্ট্রেট বেশি বেশি থাকে তখন কি রিয়াকশন করার জন্য সাবস্ট্রেটটা বেশি অ্যাভেলেবল থাকবে এবং যার ফলে অ্যাক্সেসটাও বেশি হবে, যার ফলে আমরা এনজাইম অ্যাক্টিভিটিকে রেগুলেশন করতে পারবো। যদি বেশি হয় তত ভালো, তাহলে এনজাইম যত বেশি থাকবে তত রিয়াকশন হার বেড়ে যাবে। সাবস্ট্রেটের অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করেই এনজাইম অ্যাক্টিভিটি রেগুলেশন হইতে পারে। তারপরে অ্যালোস্টেরিক রেগুলেশন। অ্যালোস্টেরিক রেগুলেশন মানে বোঝায় যে আমরা অ্যালোস্টেরিক সাইটের মধ্যে পড়ছি, যেখানে অ্যাক্টিভেটর বা ইনহিবিটর আইসা যুক্ত হইতে পারে, যার উপর বেস করে সাবস্ট্রেট যুক্ত হইতে পারে অথবা নাও হইতে পারে। তো এই জিনিসগুলাই, অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সাইট্রেট স্টিমুলেটস অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ টু ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। এইভাবে আর কি এক্সাম্পলগুলো তোমাকে পড়তে হবে। থার্ডলি কোভালেন্ট মডিফিকেশন অফ এনজাইম। তো কোভালেন্ট মডিফিকেশন অলরেডি আমরা পড়ছি, কোভালেন্ট ক্যাটালাইসিস। এছাড়া এখানে লিখছে যে আমরা কোনো ক্ষেত্রে দেখা যায় ফসফেট গ্রুপ যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রেও কোনো একটা কিছু হইতে পারে, অর্থাৎ ফসফেট গ্রুপ যদি যুক্ত থাকে তখনও সেটা অ্যাক্টিভ হইতে পারে, আবার ফসফেট গ্রুপ যদি যুক্ত না থাকে তখনও সেটা অ্যাক্টিভ হইতে পারে। যেমন এক একটার জন্য এক একটা। গ্লাইকোজেন এক্সাম্পল দিলে বুঝবা, গ্লাইকোজেন সিনথেজ এইটা ডিফসফোরাইলেটেড ফর্মে অ্যাক্টিভ থাকে কিন্তু ফসফোরাইলেটেড ফর্মে ইনঅ্যাক্টিভ থাকে। গ্লাইকোজেন ফসফোরাইলেজ এটা সিনথেজ ছিল ফসফোরাইলেজ কিন্তু উল্টাটা, এ অ্যাক্টিভ হয় ফসফোরাইলেটেড হইলে আর ইনঅ্যাক্টিভেটেড হয় ডিফসফোরাইলেটেড হইলে। ডান। 4 নম্বরে আছে আমাদের এই যে এনজাইমগুলা, সেই এনজাইমগুলা এক একটা কন্ডিশনে আওয়ার্স ডেইজের উপর ডিপেন্ড করে বিভিন্ন কিছু হইতে পারে, অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে। যেমন যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে ডাইজেস্টিভ যে এনজাইমগুলো আছে সেই ডাইজেস্টিভ এনজাইমগুলো বাড়ার প্রয়োজন পড়ে, অর্থাৎ ইনক্রিজ হয়। আবার যখন আমরা খাবার কম খাই তখন কি আমাদের ডাইজেস্টিভ এনজাইম তো আর প্রয়োজন পড়ে না, তখন সেগুলো সিক্রেটেড হয় না। এই আর কি
তখন রিপ্রেশন ঘটে, সিক্রেটেড হয় না, মানে কম পরিমাণে সিক্রেশন হয় বা রিপ্রেশন ঘটে। 5 নাম্বার পয়েন্ট, ফিডব্যাক ইনহিবিশন। ফিডব্যাক ইনহিবিশন বলতে বোঝায় যে অনেক সময় দেখা যায় যে কোনো একটা জিনিস ক্রিয়েট হইলো, দেন লাইক এটাই অ্যাসিটাইল কোয়ে থেকে কোলেস্টেরল হয়েছে, এই কোলেস্টেরলটা এখন HMG কোয়ে রিডাকটেসকে নেগেটিভলি একটা মানে নেগেটিভলি স্টিমুলেট করতেছে, অর্থাৎ ইনহিবিট করতেছে, এই আর কি। এখানে কোলেস্টেরল নিজেই HMG কোয়ের একটা ইনহিবিটর। এরকম ফিডব্যাক ইনহিবিশন তো আমরা পড়ছি, বাইরে গেলে কমায় দেয়। তো এখানে যেহেতু এটা বাড়ায় দিচ্ছে, সুতরাং এ নিজেই এই দায়িত্ব নিচ্ছে, নিজে কমানোর দায়িত্ব। নয়তো শুধুমাত্র বাড়তি থাকতো কোলেস্টেরল অনেক বেশি জমা হয়ে যেত। তারপরে অ্যাক্টিভেশন অফ ইনঅ্যাক্টিভ এনজাইম। ইনঅ্যাক্টিভ এনজাইম যারা আছে তাদেরকে আমরা বলে থাকি জাইমোজেন। যেমন আমরা প্রোটিনের মধ্যে পড়ছি, যখন প্রোটিন ডাইজেশন পড়ব তখন এটা আমরা সবাই শুনছি যে পেপসিনোজেন নামে একটা এনজাইম আছে। পেপসিনোজেন নামের মধ্যে লাস্টে ওজেন আছে, তাই নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ বোঝায়। এই ধরনের এনজাইম যারা আছে তাদেরকে বলা হয় জাইমোজেন। এবং এটাও পড়ছো যে পেপসিনোজেন থেকে পেপসিনে বানানোর জন্য লাগে আমাদের HCl, অর্থাৎ অ্যাক্টিভেশনের প্রয়োজন হয়। তাহলে ইনঅ্যাক্টিভ এনজাইম বা জাইমোজেনগুলোকে অ্যাক্টিভেশন করা এটাও একটা কাজ বা একটা ওয়ে টু রেগুলেট এনজাইম অ্যাক্টিভিটি।